অরুদ্ধ আর্তনাদ পর্ব ১৩ লিখেছেন উম্মে হাবিবা। সময়টা ছিল আজ থেকে প্রায় ১০ বছর আগে। সালটা ছিল ২০১৫। আবরার তখন সদ্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার ২ মাসের মধ্যেই সে রাজনীতির সাথে যুক্ত হয়। বুঝ হবার পর থেকেই রাজনীতির প্রতি তার এক আলাদা টান ছিল। আর তার সাথে যুক্ত ছিল তার প্রাণের বন্ধু আয়াজ খান। পুরো ভার্সিটির সবাই তাদের এক নামে চিনত। তাদের বন্ধুত্বের গভীরতার পরিমাণ এতটাই গভীর ছিল যে তার পরিমাপ করতে পারত না কেউই। কিন্তু তারা এতটুকু জানত, এই ২ বন্ধু একজন আরেকজনের জন্য নিজের জীবন দিতে পারে, আবার জীবন নিতেও পারে। তারা ২ জন সিলেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আবরারের সাথে আয়াজও রাজনীতিতে যুক্ত ছিল। তারা খুব কম বয়সেই চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল। তাই তো সেই বয়সেই বিভিন্ন এমপি মন্ত্রীর বিশ্বাসের যোগ্য এবং কাছের লোক হয়ে উঠেছিল। ঘটনা শুরু হয় ২০১৫ সালের ভোটের সময়। ২০১৫ এর ভোটে জাফর ইকবাল মন্ত্রী পদে দাঁড়িয়েছিলেন। আর তার সঙ্গ দিয়েছিলেন আবরার এবং আয়াজ। তারা দুজনেই জাফর ইকবালের পক্ষ নিয়ে ভোটের কাজ করেছিল। বিপরীত পক্ষ জানত আবরার এবং আয়াজ যেখানে আছে সেখানে অন্য কারোর জয়ী হওয়ার সম্ভাবনা নেই। তাই তো নানা রকমভাবে চেষ্টা চালাতো আয়াজ এবং আবরারকে তাদের দলে নিয়ে আসার জন্য। কিন্তু আবরার এবং আয়াজের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে কেউই তাদের একে অপরকে আলাদা করতে পারত না। এমনই একদিন আয়াজ এবং আবরার তাদের গ্রাম বালাগঞ্জে ভোটের প্রচারের জন্য বেরিয়েছিল। তখন দিনের মধ্যভাগ, বিকেল পর্বে পর্বে সময়। আয়াজ এবং আবরার সারাদিন কাজ করে ভীষণ ক্লান্ত। আবরার ভীষণ ক্লান্ত গলায় আয়াজের উদ্দেশ্যে বলল, শালা এমনভাবে ভোটের কাজ করছি যেন মনে হচ্ছে নিজেরাই ভোটে দাঁড়িয়েছি। ১ সেকেন্ডও বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছি না। আয়াজও আবরারের কথা শুনে সাইজা নিয়ে বলে উঠল, ঠিক বলছিস, শালা বয়সটা কম বলে ভোটে দাঁড়াতে পারলাম না। না হলে যেই খাটা অন্যের জন্য খাটছি সেই খাটা নিজের জন্য খাটলে দেখতি একসময় দেশের মন্ত্রী হয়ে যেতাম। আবরার আয়াজের কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল। চুপ থাক শালা, এত হাসিস না। রোদের যেই তাপ, মনে হচ্ছে এখনই জ্বালিয়ে দিবে। এখনো অনেক কাজ পড়ে আছে, কিন্তু তার আগে যদি একটু না জিরোই তাহলে মাঝপথে পটল তুলতে হবে। ঠিক বলছিস, রোদের তেজে আর দাঁড়ানো যাচ্ছে না। আশেপাশে তো সব মাঠ, এখানে জিরোবো কোথায়? আয়াজ আবরারের কথায় আশেপাশে তাকিয়ে একটু বিশ্রামের জায়গার খোঁজ করছিল। আর তখনই তার চোখে পড়ে তাদের থেকে অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা আম গাছটার দিকে, যার পাতা এবং বিশালতার ছায়া দিয়ে বেশ কিছু জায়গা জুড়ে আছে। ওই দেখ, একটা আম গাছ। আয়, আমরা ওই গাছের নিচে কতক্ষণ বসি। হ্যাঁ চল। আবরার আর আয়াজ দুজনেই আম গাছটার সামনে গিয়ে আম গাছের ছায়ার তলে বসল। তারা দুজনে সেখানে বসেই রাজনীতি নিয়ে আলোচনা করছিল। তারা তাদের আলোচনায় এতটাই মগ্ন ছিল যে আশেপাশের কোনো কিছুতেই তাদের খেয়াল ছিল না। হঠাৎ করে একটা ছোট ইটের টুকরো আয়াজের কপালে এসে বাড়ি খায়। আয়াজ তাৎক্ষণিক তার কপাল ধরে হালকা আর্তনাদ করে ওঠে। আবরার আয়াজের আর্তনাদ শুনে তার দিকে তাকালো। দেখল আয়াজের কপাল হালকা ফেটে গিয়েছে। আবরার তো নিজের বন্ধুর এমন অবস্থা দেখে বেশ রেগে যায়। রেগে এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল একটা মেয়ে। বয়স তার কত হবে, ১৫-১৬। মেয়েটা একটা খয়েরি রঙের শাড়ি পরে আছে। শাড়ির আঁচলটা মোটা করে পেটে বাঁধা। সাধারণত গ্রামের মেয়েরা যেভাবে শাড়ি পরে, চুলগুলোতে দুটো কলা বেনি করা। পায়ে কোনো জুতো নেই, হাতে তার গুলতি। হয়তো সেই গুলতি দিয়েই আয়াজকে মেরেছে। আবরার হন্তদন্ত হয়ে মেয়েটার দিকে অগ্রসর হয়। আবরারকে এভাবে সামনের দিকে যেতে দেখে আয়াজ সামনের দিকে তাকায়।
আর দেখতে পাই তাদের অল্প দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর তার হাতে গুলতি। হয়তো এটা দিয়েই আয়াজকে মেরেছে। আবরারকে এভাবে যেতে দেখে আয়াজ বুঝতে পারল তার বন্ধু রেগে আছে। এখনই তাকে সামাল না দিলে না জানি মেয়েটাকে কি করবে। আবরারকে এভাবে আসতে দেখে মেয়েটি ভয় পেয়ে যায়। মেয়ের সাথে থাকা ছোট ছোট বাচ্চারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটিও বাচ্চাগুলোর সাথে দৌড় দিতে নেয়। ঠিক তখনই আবরার গম্ভীর স্বরে মেয়েটির উদ্দেশ্যে বলে ওঠে, এই মেয়ে, দাঁড়াও, দাঁড়াও বলছি। আমার বন্ধুকে মেরে এখন কোথায় পালানো হচ্ছে? আবরারের কথাই কিছু একটা ছিল, যার ফলে মেয়েটি নিজের কাঁপা কাঁপা শরীর নিয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। আবরার মেয়েটির সামনে এসে কিছু কড়া বাক্য বলতে নিবে, তার আগেই আয়াজ দ্রুত এক হাত দিয়ে আবরারের বাহু ধরে থামিয়ে দেয়, আরেকটা হাত তার কপালের কাটা স্থানে রাখা। মেয়েটি আবরারের এমন রাগী চেহারা দেখে ভয়ে কেঁদে দেয়। আয়াজ মেয়েটির অবস্থা বুঝতে পারে। মেয়েটি কাঁপা কাঁপা গলায় আবরারের উদ্দেশ্যে বলে ওঠে, ভাই, ভাইয়া, আসলে আসলে আমি ইচ্ছে করে আপনাকে মারিনি। আসলে আমি আর আমার বিচ্ছু বাহিনীরা, মানে আমার বন্ধুরা মিলে ওই আম গাছে ঢিল মেরে শুধু আম পাড়তে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করেন, আমি বুঝতে পারিনি ঢিলটা আমের বোঁটায় না লেগে আপনার কপালে লাগবে। ভয়ে ভয়ে কথাটি বলে মেয়েটা মাথা নিচু করে ফেলে। আয়াজ বুঝতে পারে মেয়েটি ভয় পেয়েছে, তাই আয়াজ মেয়েটিকে অভয় দিয়ে বলে ওঠে, থাক, কোনো ব্যাপার না, আমি বুঝতে পেরেছি তুমি ইচ্ছে করে আমাকে মারোনি। আবরার এতক্ষণ রাগ নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আয়াজের এমন কথায় রাগটা আরও বেড়ে গেল। ইচ্ছে করে মারেনি মানে? এই মেয়েটা ইচ্ছে করে না মারলে তোর কপালের ঠিক এই জায়গায় কিভাবে লাগলো? আয়াজ, মেয়েদের প্রতি এত দরদ মায়া দেখানো বন্ধ কর। মেয়েটির দিকে তাকিয়ে আঙ্গুল উঁচু করে, এই মেয়ে, জানো আমি কে? আমি জমিদার বাড়ির বড় ছেলে। বুঝতে পারছো আমি এখন চাইলে তোমার কি করতে পারি? তোমার কত বড় সাহস, তুমি আমার বন্ধুর শরীর থেকে রক্ত ঝরালে। আয়াজ অবাক হয়ে আবরারের দিকে তাকিয়ে আছে। কোথায় রক্ত ঝরল? তার কপাল দিয়ে। হ্যাঁ, তার কপাল কেটেছে, কিন্তু শুধু একদমই অল্প রক্ত বের হয়েছে, আর এতেই ছেলেটা এমন করছে। ওইদিকে মেয়েটা আবরারের এমন ধমকি ভরা কথা শুনে ভেভে করে কান্না করে দেয়। মেয়েটার কান্না করা দেখে আয়াজ এবং আবরার দুইজনেই থতমত খেয়ে যায়। তারা ভাবতেও পারেনি মেয়েটা এভাবে কান্না করবে। মেয়েটি কান্না করতে করতে বলে ওঠে, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমন করিনি। আমি জানতাম না আপনারা জমিদার বাড়ির ছেলে। দয়া করে আমাকে কোনো শাস্তি দিবেন না। আমি জানতে পারলে আমাকে খুন করবে। হাত জোর করে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। মেয়েটির এমন কান্না দেখে আয়াজের ভীষণ মায়া লাগলো, তাই সে আবরারের উদ্দেশ্যে বলে উঠল, মেয়েটাকে ছেড়ে দে ভাই, বাচ্চা মানুষ, না বুঝে ভুল করে ফেলেছে, আর আমারও তেমন কোনো ক্ষতি হয়নি। মেয়েটার কান্না দেখে কেন জানি আবরারের মন গলে গেল। আবার আয়াজও তাকে মেয়েটাকে ছেড়ে দিতে বলল, তাই সেও ভাবল মেয়েটাকে ছেড়ে দিবে, কিন্তু এভাবে গলে গেলে তো হবে না। তাই গম্ভীরভাবে বলে উঠল, ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে ছেড়ে দিলাম। আর তুমি, মেয়েটিকে উদ্দেশ্য করে, ভবিষ্যতে যদি এমন কিছু করেছ তাহলে তোমাকে এমন শাস্তি দিব যা সারা জীবন মনে রাখবে, বুঝেছ? মেয়েটা নাক টেনে মাথা নাড়িয়ে আবরারের কথাই সায় দিল। আয়াজের কিছু মনে হতেই মেয়েটাকে জিজ্ঞেস করল, তা তোমার নাম কি? মেয়েটা সাবলীলভাবেই বলল, আমার নাম আফসানা মিমি নূপুর। সবাই আমাকে নূপুর বলে ডাকে। আয়াজ এবার হাসি মুখে বলে উঠল, তা নূপুর, তুমি বললে তুমি আম নিতে এখানে এসেছিলে, তা আম না নিয়েই চলে যাবে? নূপুর বাচ্চাদের মতো বলে উঠল, কিভাবে নিব ভাইয়া, কত উঁচুতে গাছে আম ঝুলে আছে, আমি তো এত উঁচু থেকে আম নিতে পারবো না। আমি গাছে উঠে আম নিতাম, কিন্তু একটু আয়াজ এবং আবরারের দিকে ঝুঁকে ফিস করে বাচ্চাদের মতো করে বলে, জানেন, মামি জানতে পারলে আমাকে ঠাস ঠাস করে মারবে। নূপুরের এমন কথা শুনে
আয়াজ একটু উচ্চস্বরে হেসে উঠল। আবরারও নূপুরের কথা শুনে না হেসে পারল না। সেও মৃদু হেসে উঠল। আয়াজ হাসতে হাসতে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তোমার গাছে উঠতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি গাছের নিচে দাঁড়াও, আমি তোমাকে আম পেড়ে দিচ্ছি। আয়াজের কথা শুনে নূপুর 2 হাতে তালি দিয়ে লাফিয়ে উঠল। সত্যি ভাইয়া, আপনি আমাকে আম পেড়ে দিবেন? কি মজা, কি মজা! আয়াজ এবং আবরার নূপুরের এমন ব্যবহার দেখে বুঝতে পারল নূপুর বয়সের তুলনায় বড় হয়নি। তার স্বভাব বাচ্চাদের মতোই রয়েছে। আয়াজ নূপুরকে গাছের নিচে দাঁড় করিয়ে নিজে গাছে উঠে নূপুরকে বেশ কয়েকটা আম পেড়ে দিল। আর আবরার এক কোণায় দাঁড়িয়ে নূপুরের হাসি মুখের দিকে তাকিয়ে রইল। আবরার জানে না সে কেন এই মেয়েটার দিকে তাকিয়ে আছে, শুধু এতটুকুই বুঝতে পারছে যে নূপুরের এই বাচ্চা মুখ তার কাছে ভালো লাগছে। আয়াজ আম পেড়ে নূপুরের হাতে দিল, আর নূপুর হাসি মুখে আয়াজকে উদ্দেশ্য করে বলল, আপনি অনেক ভালো ভাইয়া, আপনাকে অনেকগুলো ধন্যবাদ। আয়াজও হাসি মুখে শুধালো, না না, ধন্যবাদ দিতে হবে না। হঠাৎই নূপুরের কিছু মনে হতেই মাথায় হাত দিল আর দাঁত দিয়ে জিভ কাটল। ইস, আমি তো একদমই ভুলে গিয়েছি, মামি আমাকে আজ তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছিল। আমি এখন যাই ভালো ভাইয়া, না হলে মামি আমাকে খুব বকবে। আয়াজ হাসি মুখে শুধালো, আচ্ছা যাও। নূপুর কিছু দূর গিয়ে আবারও আয়াজের সামনে ফিরে আসলো আর বলল, ভালো ভাইয়া, আপনি আপনার ওই ক্ষততে ওষুধ লাগিয়ে নেবেন। জানেন, আমি শুনেছি ক্ষততে ওষুধ না লাগালে অনেক ক্ষতি হয়। আয়াজ হাসি মুখে মাথা নাড়িয়ে সাই জানালো যে সে ওষুধ লাগাবে। নূপুর সেখান থেকে প্রস্থান করার পর আয়াজ কিছু একটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আর আবরারের দিকে তাকালো। আবরারের দিকে তাকিয়ে দেখতে পেল আবরার এক ধ্যানে নূপুরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবরারের এভাবে তাকিয়ে থাকায় আয়াজ ভ্রু কুঁচকে আবরারের দিকে তাকালো আর আবরারের কাঁধে জাকিয়ে বলে উঠল, কিরে শালা, কোন ধ্যানে পড়লি আবার? তাড়াতাড়ি চল, এখন অনেক কাজ বাকি আছে। এই বলে আয়াজ সামনের দিকে হাঁটা ধরল। আবরার সামনের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আর আয়াজের পিছনে পিছনে যেতে লাগল। বর্তমান। আবরার নূপুরের দিকে তাকিয়ে তাদের সেই প্রথম দেখার কথা ভাবছিল। হ্যাঁ, মেয়েটা নূপুর। আবরারের ধ্যান ভাঙল তার ফোনের আওয়াজে। আবরার নূপুরের ধরে রাখা হাতটা ছেড়ে ফোন ধরল। ফোন ধরতেই উপাস থেকে আবরারের ডান হাত মুর্শেদ বলে ওঠে, ভাই, কালকে কিন্তু আমাদের ভোটের প্রচারে মিছিল নিয়ে বের হতে হবে। আর আমি যতটুকু খবর পেয়েছি, কালকে আয়াজ খানও মিছিল নিয়ে ভোটের প্রচারে বের হবে, তাই আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। মুর্শেদের কথায় আবরার ছোটো করে হুঁ বলল। তারপর ফোন কেটে খাটের পাশের সাইডের টেবিলে রেখে দিল আর উঠে দাঁড়ালো। আলমিরা থেকে তার জামা কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে। আবরার ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আর ধীর পায়ে নূপুরের পাশে গিয়ে শুয়ে পড়ল। নূপুরের মাথাটা তার বুকের উপর নিয়ে পরম যত্নে নূপুরকে জড়িয়ে ধরল। না, এই ছোঁয়ায় কোনো অপবিত্রতা নেই, এই ছোঁয়াটা পবিত্র। সে যে নূপুরকে হালালভাবে ছোঁয়ার অধিকার সেই 10 বছর আগেই পেয়েছে। সকাল 10টা। আয়াজ তার রুমের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। পরনে তার সবসময়ের মতো সাদা পাঞ্জাবি পায়জামা, পাঞ্জাবির উপর কালো মুজিব কোট, হাতে তার রিচার্ড মাইল নামক দামি ঘড়ি, চুলগুলো ব্রাশ করা। আয়াজের চুলগুলো সিল্কি, চুলগুলো সুন্দর করে সেট করা, গায়ে ক্রিড অ্যাভেন্টাস নামক সুগন্ধির গ্রান, পায়ে কালো জুতো। সব ঠিক আছে, কিন্তু আয়াজের চোখগুলো কেমন ফুলে লাল হয়ে আছে। কাল সারা রাত সে ঠিকমতো ঘুমাতে পারেনি। আয়াজ আয়নার সামনের দিকে চেয়ে নিজেকে পরখ করে বলে উঠল, উফ, আজকে কি হ্যান্ডসাম লাগছে আমাকে। কিন্তু এই চোখগুলোকে দেখো, কেমন ডুপার মতো ফুলে আছে। সব হয়েছে ওই মেয়েটার জন্য। কালকে সারা রাত আমার ঘুম কেড়ে নিয়েছে। ঘুমানোর সময় চোখগুলো বন্ধ করব,
ঠিক সেই সময়ই মেয়েটার রাগী মুখটা ভেসে আসে। মানে কি পরিমাণ বজ্জাত মহিলা হলে আমাকে শান্তিতে ঘুমোতে দেয় না। ভাব আয়াজ ভাব, এভাবে ফোলা চোখ নিয়ে তুই যদি ভোটের প্রচারে বের হোস, তাহলে জনগণ তোকে তোর এই ফোলা লাল চোখের জন্য নেশাখোর বলবে। তখন তোর ভোট গিয়ে ওই শালা আবরারকে দিয়ে দিবে। কি যে করি। আয়াজ এভাবেই বিড়বিড় করতে করতে হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে তার ড্রেসিং টেবিল থেকে পছন্দের গুচি ব্র্যান্ডের সানগ্লাসটা বের করলো আর চোখে দিল। সানগ্লাসটা চোখে দিয়ে আয়াজ আবারও একবার আয়নার দিকে তাকিয়ে নিজেকে পরখ করে নিল আর মনে মনে বলে উঠল, উফ আয়াজ, তোকে এত হ্যান্ডসাম হতে কে বলেছে? মাশাল্লাহ, যা সুন্দর লাগছে। ইস, নিজেরই যেন নিজের উপর নজর না লেগে যায়। এই বলে আয়াজ নিজেকে আয়নায় আরেকবার পরখ করে বেরিয়ে গেল ঘর থেকে।